হাই এভরিওয়ান, আমি বাড়িতে ক্লাস করাচ্ছি, কারণটা তোমরা সবাই মোটামুটি জানো। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য উইশেস অ্যান্ড প্রেয়ার্স। আমি খুব ভালো আছি, তোমাদের সবার শুভকামনাতে আমি এখন সত্যি খুব ভালো আছি। আচ্ছা, আগের দিন যে চ্যাপ্টারটা করেছিলাম সেটা 26.1, তাতে আমি এরিথমেটিক মিন বা যৌগিক গড় বার করেছিলাম। আজকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে তার পরবর্তী চ্যাপ্টার 26.2। এটা হচ্ছে আমার মধ্যমা বার করছি বা মিডিয়ান বার করছি। এখন মধ্যমা বা মিডিয়ান সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আজকে প্রথমেই ক্লাসের ইন্ট্রোডাকশনটা দেবো। আর আজকে পুরো চ্যাপ্টারটাকে আমি মূলত দুটো ভাগে ভাগ করেছি। তার ফার্স্ট পার্টটা আজকে ক্লাসে হবে অ্যান্ড সেকেন্ড পার্টটা তার পরের দিনে ক্লাসে হবে। 26.1 চ্যাপ্টারটাতে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এরিথমেটিক মিন বার করা বা গড় নির্ণয় করা, তাই তো? আমরা এই যে এক্স বার করছিলাম বিভিন্ন রকম ফর্মুলা অ্যাপ্লাই করে, তিনটে পদ্ধতি আমরা শিখেছিলাম। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে কাল্পনিক গড় পদ্ধতি, একটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, ডিরেক্ট মেথড, অ্যাজিউম মিন মেথড, স্টেপ ডেভিয়েশন মেথড। তো আমরা এই তিনটে পদ্ধতিতে এরিথমেটিক মিন শিখেছিলাম বা আমাদের যৌগিক গড় নির্ণয় করা হয়েছিল। এখন যৌগিক গড় সিস্টেমটার মধ্যে কি বলেছিলাম, মনে কর তুই তোর তিন বন্ধুর কাছে জিজ্ঞাসা করলি যে কার কাছে কত টাকা করে আছে। তো আমি দেখলাম, মনে কর কেউ বললো তোকে 2 টাকা আছে, মনে কর এরকম বললো যে 3 টাকা আছে, কেউ বললো যে আমার কাছে 7 টাকা আছে, কেউ বললো আমার কাছে 5 টাকা আছে। তো তখন তাদের এরিথমেটিক মিন বা যৌগিক গড় মানে হচ্ছে তাদের কাছে গড়ে কত টাকা আছে। আমরা ছোটবেলা থেকে এই কথাটা প্রায় শুনে আসতাম। তো আমাদের কি করণীয় ছিল যে আমাদের এই ডেটাগুলোকে যোগ করেছিলাম, করে নাম্বার অফ সাবজেক্টস যত ছিল, তোর নাম্বার অফ সাবজেক্টস বলতে এখানে তোর বন্ধু সংখ্যার কথা বলা হচ্ছে। তো বন্ধু সংখ্যা কত ছিল? 3, তাই 3 দিয়ে তাকে ডিভাইড করা হয়েছিল। তো সেটা হলো আমার আনসার 5। তো এবার খেয়াল করে দেখ, এই যে 5 যে সংখ্যাটা, এটা তো আমার গড় বেরোলো, যৌগিক গড় বা এরিথমেটিক মিন। তো সেই 5টা, এই যে 3, 5, 7 যে ডেটাগুলো আমরা পেয়েছিলাম, সেই ডেটাগুলো কিন্তু খুব কাছাকাছি কোনো একটা ডেটা বা মাঝামাঝি কোনো একটা ডেটা, তাই না? 3, 5, 7-এর মাঝামাঝি কোথাও একটা অবস্থান করছে। কিন্তু যখন এই ডেটাগুলো কাছাকাছি থাকবে না, মানে 3, 5, 7 কিন্তু খুব কাছাকাছি সংখ্যা। মনে কর একটা সংখ্যা দেওয়া আছে 2, তো একটা সংখ্যা দেওয়া আছে মনে কর 105, আবার একটা সংখ্যা দেওয়া আছে মনে কর 319। তো সেক্ষেত্রে এইরকম যখন তাদের যে মানে ডিফারেন্সগুলো, এই যে ডিফারেন্সগুলো, সেই ডিফারেন্সগুলো যখন খুব বেশি হয় বা খুব কম হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের যখন আমি এরিথমেটিক মিন বা যৌগিক গড় নির্ণয় করছি, তার যে ভ্যালুটা বেরোচ্ছে, সেই ভ্যালুটা তাদের মাঝামাঝি কোনো একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে না, মাঝামাঝি কোনো একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, তখন আমাকে নিয়ে আসতে হয় মিডিয়ান বা মধ্যমার ধারণা, যেটা 26.2 চ্যাপ্টারে আছে, মধ্যমা বা মিডিয়ানের ধারণা। এখন মধ্যমা বা মিডিয়ান কাকে বলে? তো আমি যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে এই ডেটাগুলো খুব মানে অনেক বেশি বড় বড় গ্যাপ থাকার ফলে বা খুব অল্প গ্যাপ থাকার ফলে তার যে এরিথমেটিক মিন বা যে গড়, যৌগিক গড় বার করছি, সেই গড়টা পুরো ডেটাগুলোর কোনো মাঝামাঝি জায়গায় বা মানে মধ্যগামিতা বলা হয়, যেটাকে ভালো ভাষা আর ইংলিশে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। তো সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আসছে না, মানে সেন্ট্রাল টেন্ডেন্সি ফলো করছে না। তাহলে সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে আমাকে বার করতে হবে মধ্যমা বা মিডিয়ান। মধ্যমা বা মিডিয়ান, সেন্ট্রাল টেন্ডেন্সির আর একটা প্রসেসের নাম মধ্যমা বা মিডিয়ান। এখন মধ্যমা বা মিডিয়ান যে বার করা চ্যাপ্টার, যেটা কিনা আজকে 26.2 এর আলোচ্য বিষয় আমাদের, তো সেই চ্যাপ্টারেতে আমরা মূলত 3 ধরনের অঙ্ক দেখব। এক ধরনের অঙ্ক কীরকম দেখব, আমি 1 by 1 তোদের কাছে আসছি, আমি একদম প্রত্যেকটা টাইপ 1 by 1 শেখাচ্ছি। প্রথম ধরনটা কীরকম দেখব, আমার ডাস্টারটা কোথায় গেল, 1 মিনিট। তো আমি যেটা বললাম যে তোদের টাইপ 1টা কি বলছে, টাইপ 1টা মনে কর তোদের বইয়ের একটি উদাহরণে অঙ্ক আছে, সেটা দিয়েই বলছি, খুব ভালো করে একটা কথা শুনে নে। হ্যাঁ, টাইপ 1 যেটা আছে, সেই টাইপ 1-এর ক্ষেত্রে আর এই বিশেষ করে এই মধ্যমা চ্যাপ্টারটা বা মিডিয়ান চ্যাপ্টারটার ক্ষেত্রে পুরো চ্যাপ্টারের মধ্যে কিন্তু অবস্থানটা মানে পজিশনটা কিন্তু খুব বড় ম্যাটার করবে, মানে বলতে পারিস মেন রোল প্লে করবে অবস্থানটাই। তাই সেক্ষেত্রে যখন যে ডেটাগুলো তোকে দেওয়া থাকবে, সেই ডেটাগুলো তোকে খেয়াল রাখতে হবে, সেই ডেটাগুলোর তুই যদি প্রপার অর্ডারে সাজাচ্ছিস কিনা। প্রপার অর্ডারে সাজাচ্ছিস বলতে কি, সেটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছিস কিনা বা ডিসেন্ডিং অর্ডার হোয়াট এভার, বাট তোকে প্রপার অর্ডারে সাজাতে হবে। মানে তোকে আমি ধর
ঊর্ধ্বক্রমের কথা বলছি, প্রপার ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে তোকে পুরো ডেটাটাকে। তুই ঊর্ধ্বক্রমে সাজাতে পারিস, তুই অধক্রমে সাজাতে পারিস, তুই অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারিস, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারিস, বাট তোকে কিন্তু অর্ডারে সাজিয়ে নিতে হবে। এখন তুই বুঝতে পারলি না আমি যে অর্ডার বলতে কি বলতে চাইছি, তাই তো? মনে কর তোর কোন একটি বন্ধুর বিভিন্ন ক্ষেত্রে তুই কয়েকজন বন্ধুর কাছে গেছিস, আমি বইয়ের একটি উদাহরণ থেকে তোকে বোঝানোর চেষ্টা করছি। যে ধর তোর কোনো বন্ধুর কাছে গেছিস, তুই সেখানেতে তুই বিভিন্ন জনের কাছ থেকে দেখলি কার কার কাছে কত টাকা আছে। তুই দেখলি কারো কাছে 10 টাকা আছে, কারো কাছে 15 টাকা আছে, কারো কাছে 20 টাকা 14 টাকা আছে, কারো কাছে 20 টাকা আছে, কারোর 12, কারোর 18, 22, 24, 100 এবং 200 টাকা আছে। তুই এতগুলো বন্ধুর কাছে গিয়ে ডেটা কালেক্ট করলি যে কার কাছে কত টাকা আছে। এবার খেয়াল কর, এখানে কিন্তু এইটা প্রপার অর্ডারে সাজানো নেই। খেয়াল কর, 10, তারপর 15, তারপর 14, তারপর 20, তারপর 12, প্রপার অর্ডারে সাজানো নেই। আমি যেটা বলতে চাইছিলাম যে তোকে প্রথম যে কাজ, ফার্স্ট তোকে যেটা করতে হবে সেটা প্রপার অর্ডারে তোকে সাজিয়ে নিতে হবে বা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তো প্রথমে তোকে লিখতে হবে যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অ্যাসেন্ডিং অর্ডার। সাজানোর পরে আমি কি পেলাম দেখ, ফার্স্ট 10 পেলাম, দেন 12 পেলাম, দেন 14, দেন 15, দেন 15-এর পরে পাচ্ছি 20, 20 পরে পাচ্ছি 22, 22-এর পরে পাচ্ছি 24, দেন 100, দেন 200। যদি মনে কর তোর দুটো বন্ধুর কাছে 14 মানে 14 টাকা রয়েছে, তাহলে সেক্ষেত্রে তোকে দুটো 14 লিখতে হবে। যেমন যা আছে পুরো ডেটাটাকে শুধুমাত্র তুই অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছিস বা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছিস, এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। তোকে এটা কিন্তু করতেই হবে। তুই যদি এই অর্ডারটা না সাজাস তাহলে তোর পক্ষে মধ্যমা বার করা, কারণ মধ্যমা ইজ অল অ্যাবাউট দ্য পজিশন, রাইট? কারণ তুই মিডিয়ান বার করছিস মানে তুই পজিশন রিলেটেড, কোন স্থান বা কোন অবস্থানে আছে সেটাই কিন্তু বেসিক জিনিস মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে। ওয়েল, এবার এইটা পুরো সাজানোর পর আমি দেখতে পেলাম যে এক্ষেত্রে আমার দেখ কতগুলো ডেটা আছে, 1 2 3 4 5 6 7 8 9। তো 9টা তোর কাছে তথ্য রয়েছে, 9টা তথ্য রয়েছে। এখন 9 জন আছে, তার মানে 9 জনের তথ্য রয়েছে, বা তোর সাবজেক্ট নাম্বার অফ সাবজেক্ট কত, 9। এখন এই যে সংখ্যা 9 হলো, এই 9টার ওপর ডিপেন্ড করবে তোর পরবর্তী পদক্ষেপটা। এখন 9 এটা কি অড নাম্বার না ইভেন নাম্বার, মানে নাম্বার অফ সাবজেক্টস যেটা মানে কতগুলো টার্ম আছে, এখানে কতগুলো টার্ম আছে, 9টা টার্ম আছে। নাম্বার অফ সাবজেক্টস কটা, 9টা সাবজেক্ট আছে। তো বিভিন্ন ভাষা দ্বারা এটাকে ব্যাখ্যা করতে পারিস। তো এবার তোকে যেটা চেক করতে হবে, এর মাঝামাঝি পজিশনটা বার করতে হবে। এবার মাঝামাঝি পজিশনের ভ্যালুটাই হবে তোর মধ্যমার ভ্যালু। এখন তুই বুঝতে পারছিস না যে এই অবস্থায় মাঝামাঝি পজিশনের ভ্যালু কোনটা হওয়া সম্ভব এক্ষেত্রে। আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি, এখানে 18 ছিল, মাই মিস্টেক, সরি, 18টা ছিল। 18, then 20, then 22, 24, 100, 200। তো 1 2 3 4 5 6 7 8 9 10, তাই ভাবছি। ওয়েল, তাহলে সংখ্যাটা হলো 10, মানে এখানে n হচ্ছে 10। এবার ভালো করে বোঝ, এই যে 10 সংখ্যাটা, এটা যদি যুগ্ম সংখ্যা হয় বা ইভেন নাম্বার হয় তার ক্ষেত্রে ফর্মুলা একটা। যদি এটা অযুগ্ম সংখ্যা হয়, মানে এন এর ভ্যালুটা যদি অযুগ্ম আসবে, এক্ষেত্রে 10 আছে, এটা যুগ্ম সংখ্যা। যদি এন এর ভ্যালুটা অযুগ্ম আসতো তাহলে সেক্ষেত্রে অযুগ্ম বা অড নাম্বার ক্ষেত্রে ফর্মুলা আর একটা আছে। তো জেনে রাখ, আমি তোকে আগে ফর্মুলাটা ভালো করে দেখাই, যে এন যদি অযুগ্ম হয় বা অড নাম্বার হয় তাহলে তার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে মধ্যমার মান কোনটাকে নেব। এখানে এতগুলো টাকার অঙ্ক দেখতে পাচ্ছি আমি, এর মধ্যে কোনটাকে তার মধ্যমা হিসাবে আমি বেছে নেব, কোনটাকে আমি সিলেক্ট করব অ্যাজ দ্য মিডিয়ান, সেটা সেই কোন টার্মটা বার করতে হবে। এবং যে টার্মটা তার যে ভ্যালুটা, এখন তোরা বলছিস সেই টার্মটা কি ব্যাপার, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। যদি মনে কর আনসার আছে যে 7th টার্ম, তাহলে আনসার কিন্তু 7th টার্ম নয়, আনসার হবে 7th টার্মের যে ভ্যালুটা। 7th ইজ দ্য পজিশন, এই পজিশনে যে মানটা আছে, মানে 1 2 3 4 5 6 7। তো
তো এইটা হচ্ছে আমার পজিশন সিলেক্ট হয়েছে, এই পজিশনে কোন ভ্যালুটা আছে 22, দেন 22 উইল বি দ্য আনসার। আমি বোঝাতে পারছি? মনে কর তোর এখানে এসছে, এটা মনে কর 5th টার্ম, তোর মানে ক্যালকুলেশন করে 5th টার্ম এসছে, অ্যাকচুয়ালি আনসারটা কিন্তু 5th টার্ম নয়, আনসার হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য 5th টার্ম, মানে পঞ্চম অবস্থানে, পঞ্চম স্থানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তোর আনসার। তাহলে 1 2 3 4 5, 5th টার্ম কত 18, সো দ্যাট আনসার উইল বি 18 নট 5, আনসার উইল বি 18। তাহলে বারবার করে বলছি, খুব ভালো করে মনের ভেতর বসিয়ে নে এটাকে, যে মধ্যমা বা মিডিয়ান যখন বার করছি, ইটস অল অ্যাবাউট দ্য পজিশন, ডেফিনেটলি কোন পজিশনে, কোন অর্ডারে, কোন জায়গাতে সেই জিনিস, সেই ভ্যালুটা আছে, বাট দ্যাট ভ্যালু অফ দ্যাট পজিশন, ওই টার্মের যে মানটা, ওই যততম মানটা বার করছি, তার যে তাতে সেই পজিশনে যে ভ্যালুটা বসে আছে, দ্যাট উইল বি ইয়োর আনসার। ঠিক আছে? তাহলে এখন দেখো, এন যদি অযুগ্ম হয় বা অড হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা, মানে তোর মিডিয়ানটা যেটা আসবে সেটা হচ্ছে n+1/2 তম পদের মান, that value of n+1/2th term, the value of n+1/2th term, not that n+1/2th term only, শুধুমাত্র n+1/2 তম পদ নয়, that cannot be the answer, the answer will be n+1/2 তম পদের মানটা। ঠিক আছে? এই ভ্যালুটা, রাইট? যদি n যদি যুগ্ম হয়, মানে n যদি ইভেন নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে আনসার কোনটা? এবার খেয়াল করে দেখ, n যখন ইভেন নাম্বার, যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মাঝামাঝি দেখ, যদি 5টা হয়, 1 2 3 4 5, 5টা হলে তার মাঝামাঝি পজিশন কিন্তু এইটা, খেয়াল করে দেখ, দ্যাট উইল বি দ্যাট মিডিয়ান পয়েন্ট, একদম মাঝামাঝি কোনো পজিশন, তাহলে তার একটাই ভ্যালু পাওয়া যাচ্ছে। এখন এইটা যদি 6টা হতো, মনে কর এটা যদি 6টা হতো, তাহলে সেক্ষেত্রে দেখ, এই পাশে দুটো, এই পাশে দুটো ছেড়ে এই পুরো পোর্শনটা হচ্ছে আমার মাঝামাঝি পোর্শন, রাইট? তবে এই দুটোর মধ্যে তুই বুঝতে পারছিস না যে উইচ ভ্যালু শুড বি টেকেন, কোন মানটাকে নেবো, বুঝতে পারছিস কি বলছে আমি? মানে আমার তো ইটস অল অ্যাবাউট দ্য পজিশন, তো এখানে পজিশন কোনটা হয়েছে, এই যদি 6টা পদ থাকে, 1 2 3 4 5 6, 6টা পদ যদি থাকে, তার মাঝামাঝি পজিশন হয়েছে আমার তৃতীয় আর চতুর্থ পদটা। এখন এই তৃতীয় আর যে চতুর্থ পদ, তার মধ্যে তৃতীয় পদে একটা ভ্যালু আছে, চতুর্থ পদে একটা ভ্যালু আছে। নাও তুই বুঝতে পারছিস, ইউ আর কনফিউজড যে তুই কোন ভ্যালুটাকে নিবি। সেক্ষেত্রে আসবে কি, দ্যাট অ্যাভারেজ, মানে চতুর্থ আর পঞ্চম, এই চতুর্থ ভ্যালু আর পঞ্চম ভ্যালুতে, সরি, চতুর্থ টার্ম আর পঞ্চম, দ্যাট 5th টার্মে যে যে ভ্যালুগুলো আছে, সেই দুটো ভ্যালুর যোগ কর, 2 দিয়ে ভাগ কর, মানে ইউ আর গোয়িং টু ফাইন্ড দ্য অ্যাভারেজ, মানে 4th and 5th টার্মের অ্যাভারেজ, the value of 4th and 5th termer average, that is the perfect answer, the average of that value, the value of 4th and 5th term, not that 4th and 5th term, that value of 4th and 5th term, চতুর্থ এবং পঞ্চম পদের যে মানটা, তাদের অ্যাভারেজটা হবে তোর আনসার। তাহলে এক্ষেত্রে যেমন ধর, তাহলে সেক্ষেত্রে দ্যাট আনসার উইল বি, আমি এইভাবে দেখাতে পারি যে ফর্মুলাটা তখন n/2 তম পদের মান প্লাস n/2 প্লাস 1, এইটা এর মধ্যে পার্থক্যটা ভালো করে খেয়াল করে, এটা হচ্ছে n+1/2, মানে পুরো এন্টার টার্মটা বাই 2, আর এক্ষেত্রে কিন্তু n/2 প্লাস 1। হ্যাঁ, এটা যেন গুলিয়ে ফেলিস না, দুটো ফর্মুলা কিন্তু একরকম নয়। তম পদের মান, এই পুরো ব্যাপারটা বাই 2, যেটা এইমাত্র বলছিলাম, বুঝতে পারলি ব্যাপারটা? পুরো ব্যাপারটা বাই 2, মানে তোকে তম পদটা বার করতে হবে, তার যে ভ্যালুটা বার করতে হবে, তম পদটা বার করতে হবে, তার যে ভ্যালুটা বার করতে হবে, সমষ্টি করে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি বুঝতে না পারিস, এবার এই অঙ্কটা আমি এখানে সলভ করে দেখাচ্ছি, ভালো করে দেখ। এখানে এনটা কত ছিল, এখানে এন ছিল দেখ 1 2 3 4 5, এনটা 10 কাউন্ট করেছিলাম, তাহলে এন এখানে হচ্ছে 10, মানে আমার ইভেন নাম্বার, মানে আমার যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে তাহলে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, রাইট? তাহলে ফর্মুলাটা কত হবে, আমি ওপরে করে দেখাই, এটা এইখানটা করে দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে নাও এন কত 10, তাহলে 10/2 তম পদের মান আমি এখানে করে দেখাচ্ছি,
10/2 তম পদের মান প্লাস n/2 মানে 10/2 মানে কত 10/2 প্লাস 1 তম পদের মান পুরোটা ডিভাইডেড বাই 2। অ্যাভারেজটা কিন্তু করতে ভুলে যাস না, ওকে। এবার দেখ 10/2 মানে কত পঞ্চম, তাহলে এটা হচ্ছে ফিফথ টার্মের দ্য ভ্যালু অফ ফিফথ টার্ম, পঞ্চম পদের মান। আর এটা হয়ে যাচ্ছে 10/2 মানে সিক্সথ টার্ম বা ষষ্ঠতম পদের মান ডিভাইডেড বাই 2। এবার অঙ্কে আয়, তোর পঞ্চম পদের মান এইখানে দেখ, তুই যখন এই যে অর্ডারে তুই যদি না সাজাতিস তাহলে তুই কিন্তু তোর পক্ষে কত নাম্বার পদে কোনটা রয়েছে সেই ভ্যালুটা বার করা পসিবল হতো না। তাহলে এখন দেখ তুই এখানে অর্ডারটা সাজিয়ে ফেলেছিস, তুই দেখ তুই পঞ্চমতম পদে কোন মানটা বসে আছে, 1 2 3 4 5, তাহলে পঞ্চমতম পদে আমি দেখলাম 18 বসে আছে। সিক্সথ টার্মে কে বসে আছে, 1 2 3 4 5, সিক্সথ এইটা 20 বসে আছে। তাহলে তোকে যেটা করতে হবে সেটা মান তো ফিফথ টার্মের মান নাও, ফিফথ টার্মের মান কত বেরোলো 18, সিক্সথ টার্মের মান কত বেরোলো 20, তাহলে 18 প্লাস 20 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তোমার আনসার হবে। নাও 18 প্লাস 20 দ্যাট ইজ 38 ডিভাইডেড বাই 2, তাহলে আনসার উইল বি 19। তাহলে তোর মধ্যমার মান নির্ণেয়, মধ্যমা বা মিডিয়ান হচ্ছে 19। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে পুরোটাই কিন্তু খেয়াল করে দেখ, তোর দুটো জিনিস মেন এখানে কাজ করছে। নাম্বার 1, তোকে অর্ডারে সাজাতে হবে, অর্ধক্রমে সাজাতে হবে বা তোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। আর নাম্বার 2 সেটা হচ্ছে তোর এন মানে সাবজেক্টের সংখ্যা কি, সেটা কি জোড় না বিজোড়, জোড় না বিজোড়, ইভেন নাকি অড। যদি অড হয় দেন এই ফর্মুলা, যদি ইভেন হয় দেন এই ফর্মুলা। বুঝতে পারা গেল? এই হচ্ছে ঘটনা। তো তাহলে দুটো কাজ, প্রথমে আগে সাজিয়ে নেবে, তোমার অঙ্ক যখনই পাবে প্রথমে আগে সাজিয়ে নেবে তোমার মানে অর্ডারেতে, ঊর্ধ্বক্রমে অ্যাসেন্ডিং অর্ডারে, দেন লিখবে এন সমান তোমার যেটা নাম্বার অফ সাবজেক্টস যা আছে এখানেতে যেমন 10 বেরিয়েছিল, নাম্বার অফ সাবজেক্টস 10 বেরিয়েছিল, তাই তুমি প্রথমে তারপর এন সমান 10 লিখবে, পাশে অড কি ইভেন যুগ্ম কি অযুগ্ম লিখে দেবে, তারপর নির্ণেয় মধ্যমা বলে এই ফর্মুলাটা যেটা মনে হবে, যেটা অ্যাকর্ডিং টু দ্য এন তোমাকে এগোতে হবে। বুঝতে পারা গেল? এই হচ্ছে ঘটনা। তো এখন তোরা যেটা করবি সেটা হচ্ছে একটা অঙ্ক কর তোরা এখন 2-এর অঙ্কটা কর, 2-একটা, ঠিক আছে? চল তোরা 5 মিনিট থেকে 7 মিনিট সময় নে, ভিডিওটা এখানে পজ করে 2-এর অঙ্কটা করে 2-এর অঙ্কটা প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে তোর নাম লিখবি, দিয়ে 2-এর অঙ্কটা কত আনসার এসছে ওখানে লিখে পাঠাবি, ঠিক আছে? আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছিস তারা ছবি পাঠাবি, তোদের বলেই দেবো আমি কী করে ছবি পাঠাতে হয়, সব কিছু জানিস তোরা প্রত্যেকে কিন্তু রেসপন্স করবি আমার কমেন্ট বক্সেতে, ওকে? চলো। যারা পেরেছিস তারাও দেখে নে একটু লেখার ধরনটা, বিশেষ করে যারা পারেছিস তারা দেখ। প্রথমেতে আমি যে 2-এর অঙ্কটা দেওয়া ছিল, প্রথমে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, এই অর্ডারটা সাজিয়েছি, তারপর লিখেছি যে এখানে n সমান 8 যুগ্ম ইভেন নাম্বার, তাহলে সুতরাং নির্ণেয় মধ্যমা রিকোয়ার্ড মিডিয়ান বলে দেখ। আমি আগে ফর্মুলাটা বাই 2 করে করছিলাম, বাই 2 করলে না একটা জায়গা লাগে, তো আমরা এইভাবেও রাখতে পারি, হাফ দিয়ে গুণ করে, ওকে? তাহলে এবার n/2 তম পদের মান, n কত এখন 8, 8/2 দ্যাট ইজ চতুর্থ পদ বা ফোর্থ টার্ম, দ্য ভ্যালু অফ ফোর্থ টার্ম অ্যান্ড দ্য ভ্যালু অফ ফিফথ টার্ম। এবার আয় দেখ এখানেতে চতুর্থ পদ কত আছে, চতুর্থ পদ চেক কর, ফোর্থ টার্ম কত, 1 2 3 4, তাহলে এটা হচ্ছে আমার ফোর্থ টার্ম, রাইট? অ্যান্ড ফিফথ টার্ম হচ্ছে এইটা। তো আমাকে 9 and 10 এই দুটো ভ্যালুকে এখানে নিতে হবে। তাহলে দেখ এখানে চতুর্থ পদের মানের জায়গায় লিখছি আমি 9, আর এখানে লিখলাম 10। এটা হচ্ছে বছর, কারণ বছর নিয়ে অঙ্কটা ছিল, তাহলে এটা 9.5 ইয়ার্স, 9.5 বছর। বুঝতে পারলি ব্যাপারটা? একদম সেম ওয়েতে
তোরা 3-এর অঙ্কটা কর। এটা হচ্ছে টাইপ 1, এটা যেটা শেখাচ্ছি 3-এর অঙ্কটা কর। যারা পেরেছিস তারা একটা ছবিটা তো তুলে নে বা একটা ঠিকঠাক করে নে, যারা পারিসনি তারা তুলে নে, যারা পেরেছে তারা প্লিজ লেখার ধরনটা এইটা ফলো করবি। হ্যাঁ, আগেরটা তো লেখা ঠিক সেভাবে ছিল না, বাট এক্স্যাক্টলি এই ফর্ম্যাট ঠিক এইরকমভাবে একটা সুন্দর করে করবি। ওকে, তোরা এখন 3-এর অঙ্কটা করবি। চল শুরু করে দে, 10 মিনিট সময় নে। আমি আগের অঙ্কটাতে না একটা কথা বলতে ভুলে গেছিলাম, হ্যাঁ সরি। সেটা হচ্ছে যে তোরা এই যে অর্ডারে সাজানো, যত ভুল তোরা এই অর্ডারে সাজাতে গিয়ে হয়, গন্ডগোলটা হয়। কারণ তোরা কি হয়, তোরা এই যে এখান থেকে দেখ বইয়ের অঙ্ক যে সাজানো দেওয়া আছে, বিভিন্ন রকম একটা হ্যাপাজার্ডে দেওয়া আছে, সেটা থেকে যখন তুই প্রপার অর্ডারে ওখানে তুলছিস অ্যাসেন্ডিং অর্ডারেতে, তখনই গন্ডগোলটা হয়। তো সেখানে তোরা দুটো ট্রিক অ্যাপ্লাই করতে পারিস। নাম্বার 1, পেন্সিল দিয়ে তোকে যখন প্রশ্নটা দেওয়া হয়েছে, তুই যে ডেটাটা নিয়ে নিচ্ছিস একবার করে সেখানে প্রশ্ন তলা একটা দাগ দিয়ে দে, তাহলে তুই বুঝবি দ্যাট হ্যাজ বিন টেকেন। ঠিক আছে, ওটা নেওয়া হয়ে গেছে। কারণ ওই একই ডেটা অনেক সময় সামনাসামনি চলে আসে। আর পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে আর ট্রিক নাম্বার 2 যেটা বলবো, সেটা যে দেখ এখানে কাউন্ট করে দেখবি কতগুলো ডেটা দেওয়া আছে। তুইও একবার কাউন্ট করে দেখবি যে তোর কতগুলো ডেটা এখানে খাতায় এন্ট্রি হয়েছে। অনেক সময় দেখা যায় তুই কয়েকটা এন্ট্রি করতে ভুলে যাস বা মিস করে গিয়ে থাকিস। যেমন আমি যখন এই অঙ্কটা তোদের জন্য রেডি করছেন, তখন আমি একটি এই শার্টের সংখ্যাটাকে মিস করে গিয়েছিলাম। ঠিক আছে, তো আমি বারবার বলছি এখানে কাউন্ট করে নিবি, তোরা এখানেও কাউন্ট করে নিবি একবার, যে তোর নাম্বার অফ তোর যে এন্ট্রি সেটার সঙ্গে মিললো কিনা। এখন একটা কথা বলার আছে, এই অঙ্কটার ক্ষেত্রে দেখ এই 45 যে ডেটাটা দু জায়গায় আছে, একটা এখানে আছে, আমি জানি না তোরা দেখতে পাচ্ছিস কিনা, একটা এখানে আছে, একটা এখানেও আছে। তো আমি অলরেডি কিন্তু আগে হিন্ট দিয়েছিলাম যখন একদম চ্যাপ্টারের প্রথমে বোঝাচ্ছিলাম, আমি কিন্তু দুবারই 45 নিতে হয়েছে। খেয়াল করতে পারছিস, দুবারই নিতে হবে। এরম নয় যে 45 একবার নেওয়া হয়ে গেছে দুটোর মধ্যে, তা নয়। তোকে 45 যতবার থাকবে তোকে ততবারই নিতে হবে, মনে থাকবে এটা। ওয়েল, তো এন দেখলাম 14, তো একই সেই ফর্মুলা, নতুন করে কিছু বলছি না আমি। সপ্তমতম পদে কে আছে সেটা চেক করে দেখা যাক। যে আমি দেখলাম 7th টার্ম 1 2 3 4 5 6 7, 7th টার্মে আছে আমার 54, অ্যান্ড তারপরে অষ্টম 8th টার্মে হচ্ছে 55। সো ইউ হ্যাভ টু টেক 54 and 55, 54 প্লাস 55, and এর অ্যাভারেজ হবে 54.5। এটা হচ্ছে নম্বর রিলেটেড, তাই কোনো একক তো আর হবে না। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, চল তুলে নে, তারপরে আমি তোদের টাইপ 2 শেখাবো। তোদের আমি যেটা বলছিলাম যে এরপরে আমি তোদের টাইপ 2টা দেখাবো। তো টাইপ 2টা দেখ। আচ্ছা, টাইপ 2টা শুরু করার আগে তোরা কিন্তু একবার ভিডিওটা পজ করে তোরা এই 4-এর অঙ্কটা করে নিস। আমি জানি না তোরা দেখতে পাচ্ছিস কিনা, 4-এর অঙ্কটা যে একদম সেমই অঙ্ক, এখানে আমি পাশাপাশি ডেটাগুলো দেওয়া আছে, এখন সুন্দর করে 7 9 10 11 এরকম করে সাজিয়ে দেওয়া আছে। ঠিক আছে, একই সেম অঙ্ক। ওয়েল, টাইপ 2 যেটা, টাইপ 2তে কি বলছে? টাইপ 2তে বলছে এইরকম ডেটা থাকবে। তোরা দেখতে পাচ্ছিস কি বইটা? আমি একটু তোদের জন্য ওপরে তুলে ধরেছি, আশা করি দেখতে পাচ্ছিস। এই যে 5-এর যে অঙ্কটা আছে, দেখ কি বলেছে। তুই দেখলি তোকে কিছু স্কুলে তোকে ডেটা কালেক্ট করতে বলা হলো যে তুমি গিয়ে গণনা করো যে কার কত কেজি ওজন। এখন তুই দেখলি তোদের পুরো ক্লাসের মধ্যে 4 জনকে এমন খুঁজে বার করতে পারলি যাদের ওজন 43 কেজি করে। 6 জনকে এরকম খুঁজে বার করলি যাদের ওজন নাকি 44 কেজি করে। 8 জন খুঁজে বার করতে পারলি যাদের ওজন নাকি 45 কেজি করে। এরকম একটা ডেটা দেওয়া আছে, দিয়ে এখন এই ওজনের মধ্যমাটা বার করতে বলছে, মানে একটা মাঝামাঝি একটা, যেটা সেন্ট্রাল আমি যেটা বলেছিলাম টেন্ডেন্সি কথা বলেছিলাম, বা মধ্যমার মানে জায়গা, যেটা মধ্যমার একটা মধ্যমা তো পুরোটাই একটা অবস্থান রিলেটেড অঙ্কের মানে বিষয়। তাহলে সেই অবস্থান, সেই মধ্যমার অবস্থানটা কত কেজিতে, মানে একদম পুরো যতগুলো ডেটা তোকে বিন্যস্ত করে দেওয়া আছে, সেই পুরো ডেটাগুলোর মধ্যে মাঝামাঝি অবস্থান কোনটায় অবস্থান করছে, সেই অবস্থানটা তাতে কত কেজি আছে সেটা বার করতে হবে। এখন এই যে টাইপ 2, এই টাইপ 2 এর ক্ষেত্রে কিন্তু একটু একটা নতুন জিনিস তোকে অ্যাড করতে হবে। ফর্মুলা এক্ষেত্রেও ওই এন এর ফর্মুলায় কাজে লাগবে। এক্ষেত্রে আমাকে দেখ টোটাল নাম্বার অফ স্টুডেন্টসের দেওয়া আছে 70, বাট সব ক্ষেত্রে দেওয়া থাকবে না। তো জেনে রাখবি, তুই দেওয়া থাকুক বা না থাকুক, তোকে একটা নতুন কাজ করতে হবে। সেটা কি? এই ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এই ক্রমযৌগিক পরিসংখ্যা সম্বন্ধে পরে আমি আসছি, আপাতত শুধুমাত্র বোঝ এখান থেকে যেটা। এবং এর পরবর্তী সময় সেই একই ফর্মুলা, এন রিলেটেড যে ফর্মুলাগুলো আমি দেখিয়েছিলাম, যে এন এর যুগ্ম বা অযুগ্ম মানে অড বা ইভেনের সাথে এন এর যে ফর্মুলা n+1/2 তম পদের মান, অথবা হাফ ইন্টু n/2 তম পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদের মান,
তাদের মানটা সেই একই ফর্মুলা এক্ষেত্রেও কাজে লাগবে সেকেন্ড টু মানে টাইপ টুটাতেও। তো এবার আমি তোরা অঙ্কটা দেখে নিয়েছিস আশা করি 5-এর অঙ্কটা, এবার আমি তোকে বোর্ডে দেখাচ্ছি, ভালো করে দেখ। তো আমাকে বলছে দেখ এই যে আমি তোরা এই যে চার্টটা করেছিস এই চার্টটা দেখ তোদেরকেও করতে হবে সুন্দর করে, যাতে ওজন লিখেছি আমি, পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি লিখেছি, আর এখানে নতুন একটা নাম্বার এলো ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে? ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, শর্ট ফর্ম হচ্ছে সিএফ ওয়েল। তো দেখ তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হবে। এখন তোকে এক্ষেত্রে 70 দেওয়া ছিল বলে তুই 70 পেয়েছিলিস, বাট তোকে 70 যদি বার করে নিতে হবে অন্যান্য ক্ষেত্রে নিজেকে পরিশ্রম করে, তুই যদি ভাবিস যে এই সংখ্যাগুলোকে যোগ করলে 70 পাবো তা কিন্তু নয়, কারণ এই সংখ্যাগুলো তো তোর 4 জন এই হিসাবে দেওয়া আছে। তোকে ক্রমযৌগিক পরিসংখ্যা মানে অ্যাকচুয়ালি আমাকে এখান থেকে তো টোটাল সংখ্যা স্টুডেন্টটা পাবো, বাট আমাকে এই ক্যালকুলেশনে আসতে গেলে আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যাতে আসতেই হবে। কারণ কি করে ব্যবহার হবে এই ক্রমযৌগিক বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের মধ্যে, সেটা তোরা আজকে এই অঙ্কটা শেষেই বুঝতে পারবি। তো যেটা তোকে করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি করে বার করতে হয়, প্রথমটা ক্ষেত্রে 4ই থাকবে, তারপরেরটা ক্ষেত্রে এই 4-এর সঙ্গে তার পরবর্তী যে পরিসংখ্যা দ্যাট ইজ 6 এটাকে অ্যাড করতে হবে। তাহলে 4 + 6 দ্যাট ইজ 10 হয়েছে। দেন তারপরেরটা কত 8, 10 + 8 দ্যাট ইজ 18। আমি কাজটা একটু এগিয়ে রেখেছি। তারপরে দেখ 18 + 14 32 + 12 দেখতে পাচ্ছিস 44 + 10 55 54 + 11 65 + 5 দ্যাট ইজ 70। তো এন হলো আমার 70। তো এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমি এভাবে বার করলাম, এন 70 বেরিয়েছে। এখন নির্ণেয় মধ্যমা এন তো যুগ্ম সংখ্যা, বিকজ এটা 70 ইভেন নাম্বারের ফর্মুলা এখানে পরিষ্কার করে লেখাই আছে। এইবার আমি দেখাচ্ছি তোকে যে কি করে এই ক্রমযৌগিক পরিসংখ্যা ব্যবহার করা হবে। দেখ 35তম পদের মান, এখন তুই ভাবছিস যে 35তম আর 35th টার্মে তার ওজন কত, 35th টার্মে তার ওজন কত এখন তুই খুঁজে বার করতে পারছিস না, বিকজ এখান থেকে তুই 35 কোথায় খুঁজে পাচ্ছিস, তাই তো? তো এখান থেকে 35 তুই খুঁজে বার করতে পারিস। কি করে পারিস? খুব ভালো করে মন দিয়ে দেখ। এই যে 10 আছে প্রথম যে ঘরটা, এই প্রথম ঘরে যার ওজন কিনা 43 ছিল তার সংখ্যা 4, তো 4 জনের ওজন 43। এই যে ঘরে 10, এই 10-এর কথার অর্থ কি বুঝিস? 4 ছিল তো, তাহলে 5 নাম্বার ছেলে, 6 নাম্বার ছেলে, 7 নাম্বার এবং 8 নাম্বার ছেলে, তাদের ওজন হচ্ছে 44। এই যে 18 আছে এর মানে বুঝিস, আগে ছিল 10, তাহলে এইটা মানে হচ্ছে 11 থেকে 18তম ছেলে যারা, তোদের ছাত্র সংখ্যা কথা বলছি, 11 থেকে 18তম ছেলে তাদের ওজন 45। মানে তুই যদি 11তম ছেলেকে জিজ্ঞেস করিস তোর ওজন কত রে, সে বলবে 45। তুই 12th যে, কারণ আমি তাদের তো সাজানো হয়েছে সুন্দর করে, একদম প্রপার দেখ 44 43 44 45 করে সুন্দর করে অর্ডারে সাজানো হয়েছে, এবং সেই অর্ডারে তাদেরকে দাঁড়ও করিয়েছে আমি লাইনেতে। যার 43 কেজি ওজন তারা পরপর দাঁড়াও, 4 জন দাঁড়ালো, যার 44 তারা পরপর দাঁড়াও, 6 জন দাঁড়ালো। তো এইভাবে আমাকে পরপর অর্ডারে সাজানো হয়েছে, আমি ধরে নিচ্ছি, কারণ নত তো মধ্য বার করা সম্ভব নয়, কারণ আমাকে তো পজিশানে আসতে হবে, পজিশান পেতে গেলে সেই ছেলেগুলোকে তো পরপর অর্ডারে সাজাতে হবে। তো এই যে 18 এর মানে এই ঘরেতে কারা আছে, 11 থেকে 18তম ছেলে, মানে 11 নম্বর ছেলে, 12 নম্বর ছেলে, 13 নম্বর ছেলে, যে 15 নম্বর ছেলে, তাদের সবার ওজন হচ্ছে 45 কেজি। 32 মানে কি বুঝিস, 19 থেকে 32 অবধি যতজন আছে সবার ওজন হচ্ছে 46 কেজি। 19 থেকে 32 অবধি যতগুলো ছেলে আছে সবার ওজন 46 কেজি। এই যে 44 এর মানে কি, 33 থেকে 44 মানে 33 নাম্বার ছেলে, আমি গুনতে এলাম 1 2 3 4 করে কাউন্ট করছি, মনে কর 1 2 3 4 করে কাউন্ট করতে করতে 33তে এলাম। 33তম ছেলেটাকে জিজ্ঞেস করলে হ্যাঁ রে তোর ওজন কত রে, সে বলবে আমার ওজন হচ্ছে 47। আমি এখান থেকে র্যান্ডামলি তোকে জিজ্ঞাসা করছি, তাহলে তুই বলতো এইখানের মধ্যে যদি 40তম ছেলের কাছে গিয়ে পৌঁছাই, তাকে যদি জিজ্ঞাসা করি তার ওজন কত বেরোবে, দেখ আমার সাথে মেলা 47 বেরোবে। কারণ
33 থেকে 44 অবধি যতগুলো ছেলে আছে তাদের সবার ওজন কিন্তু 47 কেজি। এবার দেখ 35 আছে এখানেতে 35, তাহলে 35তম ছেলে, তাহলে সে তো এই ঘরে অবস্থান করছে, কারণ এই ঘরে তো 32 আগে যদি হয়ে গিয়ে থাকে, এইখানে 33 থেকে 44 অবধি আছে, রাইট? তাহলে 35তম পদের মান মানে 35তম ছেলেটির ওজন কত? এই ঘরে দেখ এই এত অবধি 32 অবধি ছেলে হয়েছে, এই ঘরটাতে হচ্ছে 33 থেকে 44 অবধি। তাহলে 35তম ছেলেটাকে জিজ্ঞেস করলি যে তার ওজন কত, সে বললো 47। তো এখানে তখন আমার বসবে 47, ঠিক আছে, প্লাস 36 36তম ছেলেটি এই ঘরেই থাকবে, কারণ এই ঘরেতেই তো 33 থেকে 44 সবাই আছে। তাহলে 33 থেকে 44তম ছেলে যে তারও ওজন 47ই, সে বললো আমার ওজন 47 কেজি। নাও 47 প্লাস 47 ডিভাইডেড বাই 2 করে 47 কেজি ইজ দ্য আনসার। এবার তোদের একটু পরীক্ষামূলক একটু প্র্যাকটিস করানোর জন্য বলছি। মনে কর এখানে, মনে কর কথা বলছি আমি, মনে কর এইখানে 35-এর জায়গায় মনে কর এটা হয়েছে আমার 44 and 45, মনে কর কথা বলছি, হ্যাঁ কথা এটা এগুলোর সঙ্গে ডেটাগুলোর সঙ্গে মিলবে না কিন্তু, ঠিক আছে? তো তো সেক্ষেত্রে কত হবে? চলো 44তম ছেলেটিকে জিজ্ঞাসা করবো, বলতো 44তম ছেলেটি কোথায় আছে? দেখ তো এই ঘরে থাকবে, কারণ এই ঘরেতেই 33 থেকে 44তম মানে 33th থেকে 44th যে ছেলে তারা সবাই এই ঘরে অবস্থান করছে, তাদের ওজন কত? 47। তাহলে এটা হলো 47 প্লাস এবার 45তম ছেলে 45, সে কিন্তু পরের ঘরটা চলে আসছে, খেয়াল কর, কারণ এ তো 44 অবধি আছে, এই ঘরটা হচ্ছে 54। ইট মিনস এই ঘরে এই পুরো ঘরটাতে কারা আছে? 45তম ছেলে থেকে 54th অবধি যতগুলো ছেলে তারা সবাই এই ঘরে অবস্থান করছে। তাহলে ওই রোতে আমি এরকম করে গুনতে 1 2 3 4 করে কাউন্ট করতে গেলাম 44। এই তোর বয়স, তোর ওজন কত রে? তুই 44 নাম্বারে দাঁড়িয়ে আছিস, তোর ওজন কত রে? সে বলবে আমার ওজন, আমার ওয়েট হচ্ছে 48। বুঝতে পারছি? 44 থেকে দেখ 45-এ এসছি আমি, এইখানে 55 মানে 45 থেকে 54 অবধি সব কটা ছেলে এখানে আছে এই ঘরেতে, তাদের সবার ওজন কত? 48। তখন এটা হবে আমার 48। আমি কি বোঝাতে পারছি? চল আরেকটা প্র্যাকটিসের জন্য আরেকটা আমি করি। তোদের মনে কর আমি জিজ্ঞাসা করছি, মনে কর এইটা, মনে কর 62 and 63। চল চেক কর 62, সি এই ঘরটায় কারা আছে? এই ঘরটায় আছে 55 থেকে 65, 55 54 আগের ঘরে ছিল, তাই 55 থেকে 65 অবধি যতগুলো ছেলে আছে তাদের সবাইকে এই ঘরে রাখা আছে। তাহলে এবার আমি 62তম ছেলেটির কথা বলছি আমি, তাহলে 62nd যেটা, সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলাম তার ওজন কত, সে বললাম আমার 49 কেজি। 49 কেজি অ্যান্ড 63 যথারীতি এখানেই থাকবে, কারণ এটা তো 55 থেকে 65 সব কটা ছেলে এই ঘরে অবস্থান করছে, তারও ওজন 49 কেজি। সে বললো 49 কেজি করে, তার আনসার আসবে তখন 49 কেজি। এই হলো আমার অঙ্ক। তাহলে তোরা বুঝতে পারছিস যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে কাজে লাগছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি না থাকতো, ওই তুই অততম ছেলেটিকে কি খুঁজে বার করতে পারতিস? মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো সেইটা যেটা আমি সাজিয়ে নিয়েছিলাম, মনে পড়ছে? প্রথমে তো আমি ঊর্ধ্বক্রমে বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছিলাম, ওই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর অঙ্কটাই হচ্ছে এইটা। যখন এই রকম চার্ট, বা আমি যেটা তোকে বইতে দেখ, আগে তো জাস্ট একটা করে সিঙ্গেল ডেটা দেওয়া থাকছিল, এখানে খেয়াল করে দেখ 43 কেজি আছে 4টি ছেলের, 45 কেজি আছে এরকম 8টি ছেলে খুঁজে পাওয়া গেল, মানে অনেক বড় অঙ্ক। তুই তো আর মানে হিসেব মতো তোকে এইটা যদি তুই এইরকম করে সাজাতে চাস, এখানে যেমন তোর 14 জনকে পরপর লিখেছি, এক্ষেত্রে 70 জনকে পরপর এরকম করে লিখতে হতো। এখানে দেখ কতজন হয়ে গেছে দুটো রোতেই, তখন 70 জন। ইজ দ্যাট রিয়েলি পসিবল? না, সেই জন্য আমি এটাকে লিস্টেড আপ করেছি এইভাবে। তো এইটা হচ্ছে টাইপ 2, যখন এরকম পার্টিকুলার একটা করে পয়েন্ট দেওয়া আছে এবং তাদের ফ্রিকোয়েন্সিসগুলো এইভাবে দেওয়া আছে, তখন আমাকে অঙ্কটা করতে হয় এইভাবে। তো আমি এটা কারেক্ট করে দিই, এটা ছিল 70 এক্ষেত্রে, এটা ছিল 70 70, সো 35
এটা হচ্ছে 36 অ্যান্ড 35 ছিল এই ঘরটা 47, এটাও 47, সো 47 কেজি। বুঝতে পারা গেল? তোরা এখনই অঙ্কটা টুকে নে ভালো করে, টুকে নিয়ে তোরা 12 মিনিট নে, 12 থেকে 15 মিনিট সময় লাগবে, কারণ এগুলো অনেক কাজ আছে, পরিশ্রম আছে। তোরা এখন 6 অঙ্কটা করে ফেল তাড়াতাড়ি, চলো। ওয়েল, সাম নাম্বার 6 দেখ, আমি তোদের জন্য করে রেখেছি, যারা পারিস না তারা দেখে নে একটু, যারা পেরেছিস তারাও প্লিজ দেখবি, কারণ এখানে এক্সপ্লেনেশনটা একটু ভালো করে বোঝার আছে, কেমন? তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী করে বার করতে আগেরটা শিখিয়েছি, ঠিক এরকমভাবে 3 + 4 7, 7 + 10 17, 17 + 15 32, এরকম করে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করে নিয়েছি। N80 হয়েছে, তো অ্যাজ পার দ্য ফর্মুলা তোরা এই ফর্মুলাটা প্রথম থেকে ব্যবহার করে আসছিস, তো জেনে গেছিস। এবার দেখ 40তম, এই জায়গাটা খুব ভালো করে দেখ, এইটাই তোদের বোঝার আছে। দেখ 40তম পদের মান, মানে 40তম পদে যে আছে তার মান। আচ্ছা, এটা ব্যাসের দৈর্ঘ্য, ওজন নয়, এটা ব্যাস বা ডায়ামিটার। ওয়েল, 40th দেখ, এই যে ঘরটা আছে, খেয়াল করতে, এই ঘরটা মানে কি, এই ঘরটাতে কারা আছে? 33 থেকে 57 অবধি, 33 থেকে 57 অবধি যত যত সাবজেক্টস আছে তাদের মানটা হচ্ছে 22 সেন্টিমিটার। মানে অনেকগুলো বল আছে মনে কর, ঠিক আছে, বিভিন্ন সাইজের বিভিন্ন রকম বল রয়েছে, বলগুলোকে আমি সাজিয়ে রেখেছি প্রপার অর্ডারেতে। দেখ 18, 19, 20, 21, 22 এক প্রপার অর্ডারে সাজানো হয়েছে। বললাম যে যে বলগুলোর ডায়ামিটার, ব্যাস 18 সেন্টিমিটার, সেগুলোকে প্রথমে রাখ। তখন খুঁজে পাওয়া গেল যে 3টে বল, সেই 3টে বলকে প্রথমে বসানো হলো। তারপর বললাম যে বলের ডায়ামিটার 19 সেন্টিমিটার, সেগুলোকে তারপরে রাখ। এবার দেখা গেল 4টে বল আছে, 4টে বলকে পরপর রাখা হলো। সো দিস ইজ দ্য অর্ডার, ওকে। এবার আমি দেখলাম 40তম যে বলটি, তার ব্যাস বা ডায়ামিটার কত। তো এই ঘরটা যেটা আছে 57, মানে 33 থেকে 57 অবধি সমস্ত বলগুলো এখানে আছে। তাহলে 40তম বলটিও তাহলে এখানেই থাকবে, তার ব্যাস কত? 22। আমি লিখলাম এখানে 22। ওয়েল, এবার দেখ 41, তাহলে এই ঘরটাতেই তো 41ও থাকবে, 33 থেকে 57 অবধি, তাহলে 41, তাহলে 41তম বলটিরও ব্যাস কত? 22, তাই রাখলাম 22। সো ফাইনালি 22 সেন্টিমিটার ইজ দ্য আনসার। বুঝতে পারা গেল ব্যাপারটা? তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে কাজে করছে আর সেখান থেকে কী করে খুঁজে বার করতে হচ্ছে, তোরা আশা করি তোরা বুঝতে পারছিস। তোরা চাইলে তোরা এরকম একটা ছোট্ট করে টিক মেরে রাখতে পারিস, যততম বলের যে ঘরটা সিলেক্টেড হচ্ছে, যে মানে এখানে সংখ্যা অনুযায়ী সেই ঘরটাতে তোরা টিক মারতে পারিস। সেই ঘরটি বা সেই যদি একাধিক ঘর হয়, দুটো ঘরও হতে পারে, তখন দুটো ঘরকে টিক মারতে পারিস, ঠিক আছে? চল তুলে নে, এটা তুলে তোরা 7 অঙ্কটা করবি এক্ষুনি। 15 মিনিট সময় দিলাম, 7 অঙ্কটা 15 মিনিটের মধ্যে করে প্রত্যেকে কিন্তু রিপ্লাই করিস, কমেন্ট ডাউন করিস আমার কমেন্ট বক্সেতে, এখানেতে, এবং ছবি ডেফিনেটলি আমি আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছিস তোরা, আমি তাদের কাছ থেকে চেয়েই নেবো। তোরা এখন কমেন্ট বক্সেতে কমেন্ট ডাউন কর, ঠিক আছে? চল। ওয়েল, 7 অঙ্কটা দেখে নে, 7 অঙ্কটা একদম সেম অঙ্ক। আচ্ছা, তোরা ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করার যৌক্তিকতাটা খুঁজে বার করতে পারলি তো? দেখ, তোরা এগুলো যোগ করলে তো তুই 116 এই নাম্বারটা পেয়ে যাবি, তাই না? কিন্তু হঠাৎ করে এইটা কেন করছি? কারণ তোর কাছে যদি এই লিস্টটা না থাকে, ওই তম পদের ভ্যালুটা, দ্যাট ভ্যালু অফ দ্যাট 8th টার্ম, দ্য 5th টার্ম বা 8th টার্ম, ওই টার্মটা খুঁজে বার করার জন্য কিন্তু আমার ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করা প্রয়োজন আছে। আদারওয়াইজ তুই এইখান থেকে সেটা খুঁজে বার করতে পারবি না। বুঝতে পেরেছিস তো এটা? ওয়েল, এবার দেখ, এখানে যথারীতি আমি তাই করেছি, 116 হয়েছে, যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার, একই ফর্মুলা এখানে কাজে লাগছে। 58th টার্ম, সি দেখ, এই ঘরটা কি? এই ঘরটা মানে 52 থেকে 86 অবধি আছে, তাহলে 58 তো তার মধ্যেই পড়ছে, তাহলে তার ভ্যালু কত? 2, তার এখানে লিখলাম 2, অ্যান্ড 59ও যথারীতি এখানেই আছে, তাই তার ভ্যালু হচ্ছে 2। ফাইনালি আনসার হবে 2, ঠিক আছে? আশা করি তোরা করতে পেরেছিস। এখন এই যে বইতে যে এর পরবর্তী যে
পদ্ধতিটা আছে, যেটা বলেছি আমি মূলত তিনটে পদ্ধতি আছে, তার মধ্যে দুটো পদ্ধতি আমি শিখিয়েছি। 3 নম্বর প্রসেস যেটা, সেটা পরের ক্লাসে তোরা জানতে পারবি আমার থেকে। এখানেতে 3 নম্বর প্রসেসে তোরা এইখানেতে দেখবি এই গ্রুপগুলো আছে, তোরা আমি বইয়ে তোদের জন্য তুলে রাখছি। দেখ এইখানে যে এই যে গ্রুপগুলো আছে, মানে 8, 9, 10, 11, এটা হচ্ছে তার পরবর্তী পদ্ধতি। এই যে গ্রুপগুলো আছে, ক্লাসগুলো আছে, এই যে ক্লাসে দেওয়া আছে, ক্লাস থেকে তোকে কি করে আসতে হবে সেটা আমি পরের দিনের ক্লাসেতে ভালো করে বোঝাবো, মনে থাকবে এটা। তো আপাতত তোরা যেটা করবি, তোরা হোমওয়ার্কে এখানে 1 থেকে আরম্ভ করে 7 অবধি সব কটা অঙ্ক করে রাখবি। পরের দিনের ক্লাসে আমরা 8 থেকে বাকি অংশগুলো করব। এখানের মধ্যে এই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট, তোদের খুব ভালো লাগে, পরের দিনের ক্লাস তোরা খুব এনজয় করবি, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ক্লাস। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, আর ভালো লাগলে অবশ্যই তোর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করিস। টাটা।